ডিসকাস করা হয়েছে সেটা এরকম যে কোনো একটা সিস্টেম কন্টিনিউয়াসলি ভ্যারিং টেম্পারেচার এইরকম কোনো রিজার্ভারের সাথে হিট এক্সচেঞ্জ করছে। সাপোজ ইউ হ্যাভ এ সিস্টেম এস which is exchanging heat with reservoirs continuously distributed temperature। তাহলে আমরা দেখেছিলাম যে এই সাইক্লিক ইন্টিগ্রালটা, এই এস সিস্টেমটা যদি আমরা একটা সাইক্লিক প্রসেসের কথা কনসিডার করি তাহলে এই ইন্টিগ্রালটা মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 0। এবং আরো অবজার্ভ করেছিলাম যে যদি এই সিস্টেমটা কোনো একটা রিভার্সিবল প্রসেস পারফর্ম করে তাহলে করেসপন্ডিং ইন্টিগ্রালের ভ্যালুটা 0 হবে আর কি। করেসপন্ডিং ইন্টিগ্রালটা 0 হবে, ডেল কিউ বাই টি এইটা 0 যদি আমরা একটা রিভার্সিবল প্রসেসের কথা কনসিডার করি। যে সিস্টেমটা নিয়েছিলাম সেই সিস্টেমটা যদি কোনো রিভার্সিবল সাইক্লিক প্রসেস পারফর্ম করে এবং এই এন্টায়ার প্রসেসটা পারফর্ম করার সময় ধরো এই ডেল কিউটা হচ্ছে একটা এলিমেন্টারি হিট that is being exchanged with a reservoir maintained at temperature T, তাহলে এই ইন্টিগ্রালের ভ্যালুটা 0 হবে। আমরা আজকে এই আইডিয়াটার উপর বেস করেই এনট্রপি কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করব। তো ধরা যাক এরকম একটা সাইক্লিক প্রসেসের কথা কনসিডার করো। এটা ইনফ্যাক্ট পরের পাতায় ছবিটা দেওয়া রয়েছে, দেখতে পাবে। সাপোজ এই দিক বরাবর আমি একটা থার্মোডাইনামিক ভেরিয়েবলকে প্লট করছি আর ওয়াই ডিরেকশনে আরেকটা থার্মোডাইনামিক ভেরিয়েবলকে প্লট করছি। কোন একটা সিস্টেমকে সে এইরকম ইনিশিয়াল স্টেট থেকে একটা ফাইনাল স্টেট এফ এ নিয়ে যাওয়া হলো ভায়া রিভার্সিবল প্রসেস। একটা সিস্টেমকে আমরা ইনিশিয়াল স্টেট আই থেকে ফাইনাল স্টেট এফ এ নিয়ে গেলাম কোন একটা রিভার্সিবল পাথ ফলো করে, আর সিস্টেমটাকে আবার তার আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে এলাম আরো একটা রিভার্সিবল পাথ ফলো করে। সে এই 1 নাম্বার পাথ ফলো করে আমরা সিস্টেমটাকে আই স্টেট থেকে এফ স্টেটে নিয়ে গেছি, আর এই 2 নাম্বার পাথটা ফলো করে সিস্টেমটাকে এফ স্টেট থেকে আই স্টেটে ফিরিয়ে নিয়ে এসেছি। যেহেতু দুটো পাথ 1 এবং 2 দুটোই রিভার্সিবল পাথ, কাজেই এই সাইকেলটা আই থেকে এফ হয়ে আবার আই, এই যে সাইকেলটা একটা রিভার্সিবল সাইকেল। and by Clausius theorem we can write down this thing, যেহেতু সাইকেলটা রিভার্সিবল তাহলে ডেল কিউ রিভার্সিবল বাই টি সাইক্লিক ইন্টিগ্রালটা 0। ন্যাচারালি এই ইন্টিগ্রালটাকে আমি দুটো পার্টে ভেঙে নিতে পারি। একটা হচ্ছে আই টু এফ ডেল কিউ বাই টি ভায়া পাথ 1, এই 1 নাম্বার পাথ বরাবর ইন্টিগ্রালটা, আর 2 নাম্বার পাথ বরাবর ইন্টিগ্রাল। উপরে যে লাইনটাকে মার্ক করলাম সেটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিয়েছি, একটা হচ্ছে 1 নাম্বার পাথ বরাবর আর আরেকটা হচ্ছে 2 নাম্বার পাথ বরাবর। ওকে, এখন এই বাম দিকের টার্মটাকে রাখো আর সেকেন্ড টার্ম যেটা রয়েছে সেটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে একটা মাইনাস সাইন হবে। খুব সিম্পল জিনিসটা। এবার যেহেতু প্রসেসটা রিভার্সিবল প্রসেস, কাজে এই মাইনাস সাইনটাকে আমি কম্পেনসেট করতে পারি বাই ইন্টারচেঞ্জিং দি লিমিট আই এফ টু আই। এই লিমিটটাকে যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে মাইনাস সাইনটা কম্পেনসেটেড হয়ে যাবে। তাহলে এট দি এন্ড যেটা দেখতে পাচ্ছ যে ডেল কিউ বাই টি এই ইন্টিগ্রালটা আই টু এফ ভায়া পাথ 1 যা ভায়া পাথ 2 সেই বরাবর একই রকম হতো। অর্থাৎ সিস্টেমটাকে যদি আমি আই থেকে এফ পর্যন্ত এই 1 নাম্বার পাথ ফলো করে নিয়ে যেতাম তাহলে এই ইন্টিগ্রালের ভ্যালু যা হতো, আমি এই আই থেকে এফ বরাবর অন্য আরো একটা রিভার্সিবল পাথ যদি কনসিডার করতাম, 2 নাম্বার পাথটা যদি এইরকম হতো যে এটা আই থেকে সিস্টেমটাকে এফ এ নিয়ে যায় ভায়া অ্যানাদার রিভার্সিবল পাথ, তাহলে কিন্তু এই ডেল কিউ বাই টি এই ইন্টিগ্রালের ভ্যালুটা একই রকম হতো। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে এই ডেল কিউ বাই টি যেটাকে দেখাচ্ছি, ডেল কিউ বাই টি এই ইন্টিগ্রালটা পাথ ইন্ডিপেন্ডেন্ট প্রোভাইডেড উই কনসিডার রিভার্সিবল পাথ। ডেল কিউ বাই টি এই যে জিনিসটা এখানে লেখা হলো ডেল কিউ বাই টি এই ইন্টিগ্রালটা তাহলে বেসিক্যালি পাথ ইন্ডিপেন্ডেন্ট। এটা শুধুমাত্র তোমার ইনিশিয়াল স্টেট আই এবং ফাইনাল স্টেট এফ এর উপরেই ডিপেন্ড করে। ডেল কিউ বাই টি এই ইন্টিগ্রালটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, এইটা শুধুমাত্র ইনিশিয়াল স্টেট আই এবং ফাইনাল স্টেট এফ তার উপরেই ডিপেন্ড করে। সেটা কোন ক্ষেত্রে সত্যি হয় আমরা দেখেছি, সেটা যদি ট্রু হতে হয় তাহলে অবশ্যই ডেল কিউ বাই টি এই জিনিসটাকে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে হবে।
আমরা এইটা ম্যাথমেটিক্যালি আগেও ডিসকাস করেছি। কোন একটা ইন্টিগ্রাল যদি পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, মিনিং দ্যাট অ্যাসোসিয়েটেড যে ডিফারেন্সিয়াল, সেই ডিফারেন্সিয়ালটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তাহলে ডেল কিউ বাই টি একটা রিভার্সিবল পাথের জন্য, একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ধরে নেওয়া যাক এই এক্সাক্ট ডিফারেন্সিয়ালটা হচ্ছে ডিএস। খেয়াল করে দেখো, ডেল কিউ এইটা কিন্তু তোমার পাথ ফাংশন, ডেল কিউটা হচ্ছে পাথ ফাংশন, ঠিক আছে। কিন্তু ডেল কিউ বাই টি এইটা বেসিক্যালি দেখতে পাচ্ছ একটা স্টেট ফাংশন, বা এরকম ভাবে বলতে পারো যে ডেল কিউটা একটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। ডেল কিউটা একটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, বাট ডেল কিউকে যখন টি দিয়ে ডিভাইড করে দিচ্ছি সেইটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 1/t বেসিক্যালি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করছে। ওকে, এবার আমরা যদি এই ডেলএস দিয়ে জিনিসটাকে ইন্টিগ্রালটাকে রিপ্রেজেন্ট করি, আগে যেটা দেখা হলো, সেখান থেকে আমরা এরকম ভাবে বলতে পারি ds ইকুয়ালস টু ডেল কিউ রিভার্সিবল বাই টি। তাহলে বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রালটা নিতাম, আই টু এফ ds টাকে ইভ্যালুয়েট করতাম, সেটাকে লিখতে পারতাম অ্যাজ sf মাইনাস si, এবং সেইটা কিসের সাথে সমান হতো, এই ডেল কিউ রিভার্সিবল বাই টি এই ইন্টিগ্রালটার সাথে সমান হতো। এই এখানে যে এস ফাংশনটাকে লেখা হয়েছে, এই এস ফাংশনটাকে বলা হয় এনট্রপি অফ দি সিস্টেম। এখানে জিনিসটাকে ম্যাথমেটিক্যালি ইন্ট্রোডিউস করা হলো, আমরা এরপরে আরো ডিটেলে যাব। তাহলে ক্লসিয়াস ইনইকুয়ালিটি বা ক্লসিয়াস থিওরেম থেকে শুরু করে আমরা একটা এরকম স্টেট ফাংশন বা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়ালের আইডিয়া পেলাম। যদি আমরা একটা রিভার্সিবল প্রসেসের কথা কনসিডার করি, তাহলে ডেল কিউ বাই টি এই জিনিসটাকে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, একটা ফিজিক্যাল কোয়ান্টিটির স্মল চেঞ্জ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, ডিএস এইরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এই এস ফাংশনটাকে এনট্রপি অফ দি সিস্টেম বলা হয়। এবং এই এস ফাংশনের চেঞ্জটা কেমন হয়, যখন সিস্টেমটা তোমার ইনিশিয়াল স্টেটে আছে সেই অবস্থায় যদি আমরা এস ফাংশনের ভ্যালুটা বলি সাম এসআই, সিস্টেমটা যখন এফ স্টেটে আছে তখন করেসপন্ডিং ফাংশনের ভ্যালুটা যদি বলি এসএফ, তাহলে এসএফ মাইনাস এসআই এই কোয়ান্টিটিটা এই ইন্টিগ্রালটার সাথে সমান হবে। ডেল কিউ রিভার্সিবল বাই টি ইন্টিগ্রেটেড বিটুইন দি স্টেট আই টু এফ এইটার সাথে সমান হবে। ইট ডাজ নট ম্যাটার ইন হুইচ পাথ আই এম ক্যালকুলেটিং দি ইন্টিগ্রাল। আমি কোন পাথ বরাবর ফলো করে ইন্টিগ্রালটা ক্যালকুলেট করছি তার উপরে ডিপেন্ড করবে না, ইনিশিয়াল স্টেটটা কি ফাইনাল স্টেটটা কি তার উপরেই ডিপেন্ড করবে। আর এটা আমাদের মাথায় রাখতে হবে যে there is a reversible path, there is a reversible process connecting the states, সেই রিভার্সিবল পাথটা যা খুশি হতে পারে। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম, প্রথম টপিকটা কি বললাম বুঝতে পেরেছো? কোনো কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। এখানে আমরা যদি একটা রিভার্সিবল সাইক্লিক প্রসেসের কথা কনসিডার করি, সেখানে ক্লসিয়াস থিওরেমটাকে কাজে লাগাতে পারি। ডেল কিউ রিভার্সিবল বাই টি এই সাইক্লিক ইন্টিগ্রালটা জিরো। এবার ম্যাথমেটিক্যালি প্রসিড করে আমরা দেখলাম যে ডেল কিউ রিভার্সিবল বাই টি এই ইন্টিগ্রালটা যদি আমরা দুটো স্টেটের মধ্যে করি, আই থেকে এফ এই দুটো স্টেটের মধ্যে করি, তাহলে কোন রিভার্সিবল পাথ ফলো করে আমরা এই ইন্টিগ্রালটা করছি, কোন রিভার্সিবল পাথ ফলো করে এই ভ্যালুটাকে ইভ্যালুয়েট করছি, তার উপরে কিন্তু ইন্টিগ্রালটা ডিপেন্ড করে না। কাজে ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি যে ডেল কিউ রিভার্সিবল বাই টি এই কোয়ান্টিটিটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়ালকে রিপ্রেজেন্ট করছে। সেই এক্সাক্ট ডিফারেন্সিয়ালকে আমরা ডিএস এইরকম ফর্মে রিপ্রেজেন্ট করলাম। এই এস ফাংশনটাকে বলা হয় এনট্রপি অফ দি সিস্টেম। ঠিক আছে, এগোবো? কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, নেক্সট টপিক হচ্ছে ফিচার্স অফ দি এনট্রপি ডেফিনিশন। আমরা এখানে যে এনট্রপিটাকে যেভাবে ডিফাইন করলাম, সেই ডেফিনিশনটার মধ্যে কি ফিচার আছে একটু দেখো ভালো করে। এটা বেসিক্যালি ওই অশোক ঘোষের বইটা থেকে ট্রান্সলেট করা, খুব সুন্দরভাবে এই ক্যারেক্টারিস্টিক্সটা বা ফিচারটাকে ডেসক্রাইব করা রয়েছে, যেভাবে আমরা এনট্রপিটাকে ডেসক্রাইব করলাম। প্রথমত যে কথাটা বারবার বলছি যে তোমার কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমকে যদি রিভার্সিবল পাথ ফলো করে
একটা ইকুইলিব্রিয়াম স্টেট আই থেকে আরো একটা ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে যাওয়া হয়, তাহলে এই ডেল কিউ রিভার্সিবল বাই টি এই কোয়ান্টিটিটা একই রকম ভ্যালু থাকবে in all reversible paths that connect the states I and f। তাহলে আমরা বলতে পারি যে এই ইন্টিগ্রালটা ডিপেন্ডস অনলি অন দি স্টেটস I and f। এখন ধরা যাক আমরা এই ইন্টিগ্রালটাকে এস এফ আই এরকম ভাবে ডিনোট করলাম, এই যে এরকম ভাবে যেটা লিখেছিলাম, জাস্ট এ মিনিট, ডেল কিউ রিভার্সিবল বাই টি আই টু এফ, এই জিনিসটাকে আমরা সে এস এফ আই এইরকম একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, এখন ধরে নাও যে এটা হচ্ছে অন্য আরো একটা ইকুইলিব্রিয়াম স্টেট। ওকে, ই হচ্ছে অন্য আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেট অফ দি থার্মোডাইনামিক্যাল সিস্টেম। যে থার্মোডাইনামিক্যাল সিস্টেমটা আমরা নিয়েছি সেইটার আই যেমন একটা ইকুইলিব্রিয়াম স্টেটকে দেখানো হলো, এফ একটা ইকুইলিব্রিয়াম স্টেটকে দেখানো হলো, একই রকম ভাবে ধরে নাও যে ই হচ্ছে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেট। কেমন, আমরা এবার সিস্টেমটাকে আই থেকে এফ এ যাচ্ছি এইরকম দুটো স্টেজ ফলো করে আর কি। সে প্রথমে আমরা এই আই স্টেট থেকে এফ স্টেটে গেলাম, আই স্টেট থেকে ই স্টেটে গেলাম, আর ই স্টেট থেকে এফ স্টেটে এলাম। দুটো প্রসেসই কিন্তু রিভার্সিবল প্রসেস। আমরা প্রথমে সিস্টেমটাকে আই স্টেট থেকে কোন একটা ইন্টারমিডিয়েট ইকুইলিব্রিয়াম স্টেট ইতে নিয়ে গেলাম এবং ই স্টেটটা থেকে এফ স্টেটে নিয়ে গেলাম। তাহলে যদি আমরা এই আগের ডেফিনিশনটাই ফলো করি, তাহলে কিভাবে লিখতে পারি এস ই আই এইটাকে কিভাবে লিখতে পারি বলতো? এস ই আই এইটাকে লিখতে পারি অ্যাজ আই টু এফ ডেল কিউ রিভার্সিবল বাই টি। একদম একই রকম ভাবে আমরা লিখতে পারতাম এস ই এফ, এস ই এফ এইটাকে কিভাবে লিখতে পারতাম? এস ই এফ এইটাকে লিখতে পারতাম অ্যাজ এস এস ই এফ এইটাকে আমরা কিভাবে লিখতে পারতাম অ্যাজ ই টু এফ ডেল কিউ রিভার্সিবল বাই টি। এবার খুব সিম্পল একটা ডেফিনিশন মনে করতে পারছো ইন্টিগ্রালের, যে এস এফ আই এইটাকে যদি আমরা লিখি, মানে এখানে যে জিনিসটা ডিফাইন করা হয়েছে সেটা বেসিক্যালি এই এক নাম্বার ইকুয়েশন আর দু নাম্বার ইকুয়েশনের সাম না। আমরা যদি আই টু এফ ডেল কিউ রিভার্সিবল বাই টি এইটাকে ক্যালকুলেট করতাম, আমি বলতে পারতাম যে এটা এইখানটা লিখেছি ভুল, এইখানটা হতো কি আই টু ই ডেল কিউ রিভার্সিবল বাই টি প্লাস ই টু এফ ডেল কিউ রিভার্সিবল বাই টি। অর্থাৎ এই নোটেশনে যদি লিখতাম তাহলে লিখতে পারতাম এস ই আই প্লাস এস ই এফ, এস ই আই প্লাস এস ই এফ। এখন সেইটাকে একটু জাস্ট ঘুরিয়ে লেখা হয়েছে, এখানে এরকম ভাবে লেখা হয়েছে এস এস এফ ই, এস এফ ই মাইনাস এস আই, একই জিনিস, একই জিনিস। এখানটায় মাইনাস আছে, এটাকে কিভাবে এ করতে পারো? সিম্বলিক্যালি যদি দেখো, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই এস ই এফ যেটা লেখা হয়েছে ওটার ইন্টিগ্রেশনটা এফ টু ই হবে না? এস, হ্যাঁ এই জায়গাটা কি ভুল হচ্ছে আর কি, সেই জন্য আমি মেলাতে পারছি না, রাইট। এস এফ আই যদি বলি এফ টু আই, তাহলে এইটা কি হওয়া উচিত? এইটা এইটা তোমার আই ই হওয়া উচিত নাকি? না না না, ই টু আই হবে। এইটা বোধহয় ঠিকই আছে, এইটা ঠিকই আছে না? এস ই আই এস এফ আই, এফটা হচ্ছে তোমার ফাইনাল স্টেট, আইটা ইনিশিয়াল স্টেট, কাজেই এইটা ঠিকই আছে। এক নাম্বার ইকুয়েশনটা ঠিক আছে, দু নাম্বার ইকুয়েশনটা বোধহয় ভুল হচ্ছে, এইটা এফ ই হবে, রাইট, এইটা এসি হবে। ঠিকই বলেছো, ঠিকই বলেছো, এই জন্যই আমি মেলাতে পারছি না। এবার এইখানটাতে তুমি সেইটাকে করতে পারো, এস এফই নয়, এটা এটা ইএফ নয়, এফই হবে, এটা এস এফই হবে। হ্যাঁ, নাও ইটস ফাইন, নাও ইটস ফাইন। এবার এস এফইটাকে তাহলে লিখতে এই এস এফ আইটাকে লিখতে পারি অ্যাজ এস এফই মাইনাস এস আই, রাইট। এই যে এস ই আই এইটাকে লেখা হয়েছে অ্যাজ এস আই, তাহলে এটা ফলোজ ফ্রম সিম্পল ডেফিনিশন অফ ইন্টিগ্রাল। ইন্টিগ্রালের ডেফিনিশন থেকে জিনিসটাকে আমরা লিখতে পারি এস এফ আই ইকুয়ালস টু এস এফ ই মাইনাস
SIE। আবার বলছি, এখানে যেটা বললাম যে ধরা যাক সিস্টেমের আই এবং এফ এই দুটো ইকুইলিব্রিয়াম স্টেট ছাড়াও ই হচ্ছে অন্য আরো একটা ইকুইলিব্রিয়াম স্টেট। এখন আমি সিস্টেমটাকে আই থেকে এফ এইরকম ভাবে নিয়ে যাচ্ছি আর কি, যে সিস্টেমটাকে আই থেকে ইতে নিয়ে গেলাম এবং ই থেকে এফ এ নিয়ে গেলাম। দুটো পাথই, দুটো প্রসেসই রিভার্সিবল প্রসেস ফলো করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা দেখেছি যে ডেল কিউ রিভার্সিবল বাই টি এই কোয়ান্টিটিটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, এটা শুধুমাত্র ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। এরকম একটা সিম্বল যদি ইউজ করা হয় যে আই টু এফ ইন্টিগ্রালটা এস এফ আই এর সাথে সমান, তাহলে এই পার্টিকুলার প্রসেসটার জন্য আমরা লিখতে পারি এস এফ আই ইকুয়ালস টু এস এফ ই মাইনাস এস আই ই। তো এখান থেকে তাহলে খুব পরিষ্কার যে এই ডেফিনিশনটাতে দেখতে পাচ্ছ ই স্টেটটার এফেক্টিভলি কোনো রকম রোল নেই। দি ডিফারেন্স ডাজ নট ডিপেন্ড অন দি স্টেট ই। তাহলে আমরা এই এসএফই বা এসআইই এইগুলোকে সিম্পলি এসএফ বা এসআই এইভাবেই লিখে ফেলতে পারি। ই যেটা সেইটাকে ড্রপ করে দিতে পারি, এসএফআই এইটাকে লিখতে পারি অ্যাজ সিম্পলি এসএফ মাইনাস এসআই। অর্থাৎ এসএফটাকে আমরা বলতে পারি যে থার্মোডাইনামিক প্রপার্টি অফ দি সিস্টেম when it is in the state I F. একই রকম ভাবে SI is the thermodynamic property of the system when it is in the state I. SF বা SI এইগুলো তাহলে সিস্টেমের থার্মোডাইনামিক প্রপার্টিকে রিপ্রেজেন্ট করছে যখন সিস্টেমটা F স্টেটে আছে বা সিস্টেমটা I স্টেটে রয়েছে। ওকে, so we denote SF and SI as the thermodynamical property of the system in its state F or I, and this is called the entropy. এই থার্মোডাইনামিক প্রপার্টিটাকে এনট্রপি বলা হয়। তো এখন এইরকম ভাবে যখন আমরা এনট্রপিটাকে ডিফাইন করলাম, খেয়াল করে দেখো এই ডেফিনিশনটা কিন্তু খুব ইউনিক নয়। তার কারণ এইখানে আমরা এনট্রপি চেঞ্জটাকেই ডিফাইন করেছি। The entropy is defined in such a way that it is possible to determine only the difference in entropy between two equilibrium state. আমরা দুটো ইকুইলিব্রিয়াম স্টেটের এনট্রপি ডিফারেন্সটাকে ডিফাইন করতে পারলাম। একটা পার্টিকুলার স্টেটের এনট্রপি কত সেইটার অ্যাবসলিউট কোনো ডেফিনিশন, সেইটার কোনো ইউনিক ডেফিনিশন এখানে দেওয়া সম্ভব হলো না। কারণ আমরা তোমার কোনো একটা স্টেটের এনট্রপিকে আরবিটারি হিসাবে চুজ করতে পারি। So entropy of the state in a thermodynamical system can be chosen arbitrarily. The entropy of all other equilibrium state will be uniquely specified. আমরা যদি এরকম ভাবে জিনিসটাকে বলতাম, এই যে এখানে যেটা লেখা হলো এস সে ইআই বা এসআই বা এস অফ এস এফ আই, এটাকে আমরা কিভাবে লিখলাম? এটাকে লিখলাম অ্যাজ এসএফ মাইনাস এসআই, রাইট? এখন ধরে নাও যে আইটা হচ্ছে তোমার একটা ইনিশিয়াল স্টেট যার এনট্রপিটা 0। ধরে নাও যে এস আইটা ইকুয়ালস টু 0, এটা একটা রেফারেন্স স্টেট, বা এস আইটাকে ধরে নাও সাম এস 0। তাহলে এফ স্টেটের এনট্রপিটাকে কিভাবে লিখতে পারবো? এস স্টেটের এনট্রপিটাকে লিখতে পারবো অ্যাজ সিম্পলি এসএফ মাইনাস এস 0। কোনো একটা স্টেটের এনট্রপিকে যদি আমরা আরবিটারিলি চুজ করে নিই, তাহলে অন্য যে কোনো স্টেটের এনট্রপিকে সেই রেফারেন্সটার টার্মে রিপ্রেজেন্ট করে ফেলা যেতে পারে। যদি আমরা একটা নির্দিষ্ট থার্মোডাইনামিক সিস্টেমের একটা আরবিটারি রেফারেন্স স্টেট নিই, সেই রেফারেন্স স্টেটের এনট্রপিটাকে যদি ডিফাইন করে দেওয়া থাকে বা কিছু একটা নাম্বার হিসাবে বলে দেওয়া থাকে, তাহলে ওই সিস্টেমের যে কোনো ইকুইলিব্রিয়াম স্টেটের এনট্রপি কত হবে সেটাকে ইউনিটলি বলে দেওয়া সম্ভব। এটা তোমার অনেকটা আইডেন্টিক্যাল টু দি ডেফিনিশন অফ পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম। খেয়াল করে দেখো একটা সিস্টেমে পোটেনশিয়াল এনার্জি কত সেটাও কিন্তু খুব ইউনিকলি স্পেসিফাইড নয়, কিন্তু যখনই আমি একটা রেফারেন্স লেভেল মেনশন করে দিচ্ছি যে এই লেভেলে রাখলে পোটেনশিয়াল এনার্জি 0 বা এই লেভেলে রাখলে পোটেনশিয়াল এনার্জি ইউ 0, তাহলে অন্য যে কোনো লেভেলের পোটেনশিয়াল এনার্জি কত হবে সেটাকে আমরা ইউনিকলি স্পেসিফাই করতে পারি। তাহলে এনট্রপি ডেফিনিশনটা ওই তোমার পোটেনশিয়াল এনার্জির মতোই নট ইউনিক। আমরা যদি কোনো একটা আরবিটারি স্টেটের এনট্রপিকে ডিফাইন করতে পারি বা কোনো একটা আরবিটারি স্টেটের এনট্রপিকে চুজ করে নিই, তাহলে অন্য যে কোনো থার্মোডাইনামিক স্টেটের
এন্ট্রপিকে ওই একই সিস্টেমের অন্য যে কোনো থার্মোডাইনামিক স্টেটের এন্ট্রপিকে ইউনিকলি স্পেসিফাই করতে পারি। ওকে, তো এটাই বেসিক্যালি যেটা একটা ইউনিক ফিচার বলতে পারো আর কি। পোটেনশিয়াল এনার্জির মতো এর ডেফিনিশনটাও তাহলে খুব ইউনিক নয় আর কি। আরেকটা পয়েন্ট এখানে ডিসকাস করা আছে, দেখতে পাবে যে যেটা আমরা দেখলামও, এন্ট্রপির ডিফারেন্সটাকে আমরা ডিফাইন করছি। ওই যে ইকুয়েশনটা দেখানো হলো, সেই ইকুয়েশনে বেসিক্যালি এন্ট্রপির ডেফিনিশনটা কিভাবে ইভ্যালুয়েট, এন্ট্রপি ডিফারেন্সটা কিভাবে ইভ্যালুয়েট করতে হয় সেইটাই বলা হলো। আমরা ওখানে যেটা লিখেছিলাম সেটা আরেকবার লিখি, ওই ইকুয়েশনটাকে SF মাইনাস SI ইকুয়ালস টু ডেল কিউ রিভার্সিবল বাই টি। এই ডেফিনিশনটা থেকে আমরা দুটো ইকুইলিব্রিয়াম স্টেটের এন্ট্রপি ডিফারেন্সটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। এখন ধরা যাক এই আই স্টেটটাকে স্পেসিফাই করা রয়েছে বাই স্পেসিফাইং সাম থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস পিআই আর টিআই। আই স্টেটটা ধরো তোমার একটা সিস্টেমের থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস পিআই আর টিআই গুলো দিয়ে স্পেসিফাই করা রয়েছে। আর আরেকটি ইকুইলিব্রিয়াম স্টেট অফ দি সেম থার্মোডাইনামিক সিস্টেম is specified by PF and TF। আমরা ধরো সিস্টেমটাকে আই থেকে এফ এ নিয়ে যাচ্ছি। সিস্টেমটার ইনিশিয়াল প্রেসার টিআই, ইনিশিয়াল টেম্পারেচার টিআই, এইখান থেকে কোনো একটা ফাইনাল ইকুইলিব্রিয়াম স্টেট যার প্রেসার টিএফ, টেম্পারেচার টিএফ, এই জায়গাতে নিয়ে যাচ্ছি। তাহলে what will be the difference in entropy between these two states? আই থেকে এফ এ যদি যাওয়া হয় তাহলে দুটো স্টেটের মধ্যে এন্ট্রপিটা কত হবে? আমরা দেখলাম in order to determine the difference we must take the system in a reversible path from I to F। যদি আমাদেরকে ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হয় তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটা রিভার্সিবল পাথ ফলো করেই করতে হবে, আদারওয়াইজ এই যে ডেফিনিশনটা দেওয়া হয়েছে সেই ডেফিনিশনটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। আই থেকে এফ এ যদি যেতে হয়, মানে দুটো স্টেটের মধ্যে এন্ট্রপি ডিফারেন্স যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, উই মাস্ট হ্যাভ টু কনসিডার এ রিভার্সিবল পাথ কানেক্টিং দি স্টেটস। যদি কোনো একটা সিস্টেম ধরো আই থেকে এফ এ ইরিভার্সিবল পাথ ফলো করে যায় তাহলে কি হবে? আমরা তো দেখেছি যে তোমার কোনো থার্মোডাইনামিক প্রসেসই ইনফ্যাক্ট রিভার্সিবল প্রসেস নয়। আমরা যদি ন্যাচারাল প্রসেস গুলোর কথা কনসিডার করি, কোনো ন্যাচারাল প্রসেসই কিন্তু রিভার্সিবল প্রসেস নয়। তাহলে হাউ টু ক্যালকুলেট দি এন্ট্রপি ডিফারেন্স বিটুইন দি টু স্টেটস? আমরা কিন্তু মনে রাখবো যে সিস্টেমের এন্ট্রপিটা ইজ এ ফাংশন অফ স্টেট। সুতরাং আই স্টেট থেকে এফ স্টেটে আমরা কিভাবে যাচ্ছি তার উপরে এটা ডিপেন্ড করবে না। আমরা আই থেকে এফ স্টেটের মধ্যে একটা রিভার্সিবল পাথের কথা ভাবতেই পারি। সিস্টেমটা ধরো আই থেকে এফ এ একটা ইরিভার্সিবল পাথ ফলো করেই যাচ্ছে, কিন্তু সবসময় আই থেকে আই আর এফ এর মধ্যে আমি যে কোনো একটা রিভার্সিবল পাথের কথা কনসিডার করতে পারি। it is possible to evaluate the integral for a reversible path করে আমরা এন্ট্রপি ডিফারেন্সটা কত সেইটা ক্যালকুলেট করে ফেলতে পারি। অন দি আদার হ্যান্ড আমি যদি এইরকম ইরিভার্সিবল পাথ ফলো করে ক্যালকুলেশনটা করতাম, তাতে করে এসএফ মাইনাস এসআই এর একটা ভ্যালু পেতে পারতাম। যদি আমরা আই থেকে এফ বরাবর একটা ইরিভার্সিবল পাথে ডেল কিউ বাই টি এই ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করতাম, তাহলে এসএফ মাইনাস এসআই মানে ইন্টিগ্রালটার একটা ভ্যালু পেতাম, কিন্তু সেটা ট্রুলি দুটো স্টেটের মধ্যে এন্ট্রপি ডিফারেন্সটাকে রিপ্রেজেন্ট করতো না। In order to calculate the entropy difference, we do not need to know how the system has evolved from the state I to F, as the difference in entropy depends only on the states I and F. It does not matter how the system has evolved. কিভাবে সিস্টেমটা আই থেকে এফ এ গেছে তার উপরে এটা ডিপেন্ড করবে না। ওকে, so in order to calculate the entropy difference, we shall assume a reversible path between the states I and F, and we will evaluate this integral. এই ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করতে হবে। আমি কথাগুলোকে আরেকবার সামারাইজ করছি। এই জায়গাতে যেটা বললাম, এন্ট্রপি ফিচার্স এর মধ্যে যে যে পয়েন্টগুলো আমরা পেলাম সেগুলো হচ্ছে এই রকম, যে এন্ট্রপি অফ এ থার্মোডাইনামিক সিস্টেম ইন এ পার্টিকুলার স্টেট ইজ নট ইউনিকলি ডিফাইন্ড। কোন একটা আরো আগে আমরা যেটা পেলাম যে এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন, রাইট? এন্ট্রপি ইজ এ থার্মোডাইনামিক্যাল প্রপার্টি অফ এ সিস্টেম। এখনো ফিজিক্যাল পার্সপেক্টিভটা কি সেটা ডিসকাস করা হয়নি, ফিজিক্যালি এন্ট্রপি কি রিপ্রেজেন্ট করে সেইটা ডিফাইন করা হয়নি, আমরা ম্যাথমেটিক্যালি কথাটাকে বলছি।
আমরা শুধু এইটা বললাম যে এনট্রপি যে state function, entropy is a function of state of a thermodynamical system, and the entropy of a thermodynamic system in a particular state, in an equilibrium state, is not uniquely defined. এটা তোমার অনেকটা ওই পোটেনশিয়াল এনার্জি ডেফিনিশনের মতো। একটা মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিকে আমরা যেমন ভাবে ডিফাইন করি, একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে এনট্রপি ডিফারেন্সটা কিন্তু ঠিক ততটাই আরবিটারি। একটা পার্টিকুলার স্টেটের এনট্রপি ইউনিকলি ডিফাইন্ড তখনই হবে যদি আমি কোনো একটা স্টেটের থার্মোডাইনামিক কোনো একটা স্টেটের এনট্রপিকে আরবিটারিলি চুজ করে নিই। একটা রেফারেন্স স্টেটের এনট্রপি রেসপেক্টে একটা নির্দিষ্ট থার্মোডাইনামিক সিস্টেমের একটা নির্দিষ্ট স্টেটের এনট্রপিকে নির্দিষ্টভাবে স্পেসিফাই করা সম্ভব। ওকে, এটা হচ্ছে আরো একটা। থার্ড ফিচারটা কি বললাম? থার্ড ফিচার যেটা বললাম যে একটা সিস্টেমের এনট্রপি ডিফারেন্স যদি ক্যালকুলেট করতে হয় বিটুইন টু ইকুইলিব্রিয়াম স্টেটস, তাহলে অবশ্যই সিস্টেমটাকে আমাদের একটা রিভার্সিবল পাথ ফলো করে নিয়ে যেতে হবে। সিস্টেমটাকে একটা রিভার্সিবল পাথ ফলো করে নিয়ে যেতে হবে। আই থেকে এফ এই দুটো স্টেটের মধ্যে যদি আমি এনট্রপি ডিফারেন্সটা ক্যালকুলেট করতে চাই, উই মাস্ট হ্যাভ টু ইমাজিন a reversible path, a reversible process connecting the two states. এখন আমরা দেখেছি ইন প্র্যাকটিস কোনো প্রসেসই রিভার্সিবল নয়, ইরিভার্সিবল প্রসেস। তাহলে ফিজিক্যালি যদি আমরা ভাবি, প্র্যাকটিক্যালি যদি প্রসেসটাকে ভাবি, সেই প্রসেসটা কিন্তু একটা ইরিভার্সিবল প্রসেস। তবে ইরিভার্সিবল প্রসেসে আমরা যদি ডেল কিউ বাই টি এটাকে ইভ্যালুয়েট করি, তাহলে ডেফিনেটলি আমরা ওই দুটো স্টেটের এনট্রপি ডিফারেন্সটা এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারবো না। আমরা ইন্টিগ্রালটাকে যদি ইভ্যালুয়েট করতে পারি, যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু এই দুটো স্টেটের এনট্রপি ডিফারেন্সকে রিপ্রেজেন্ট করছে না। এনট্রপি ডিফারেন্স যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদেরকে রিভার্সিবল পাথের কথাই কনসিডার করতে হবে। আমরা সবসময় দুটো স্টেটের মধ্যে একটা রিভার্সিবল পাথের কথা ভাবতে পারি, তার কারণ তোমার এনট্রপিটা কি? এনট্রপিটা বেসিক্যালি স্টেট ফাংশন। কাজে আই থেকে এফ এ আমরা কিভাবে গেছি তার উপরে এটা ডিপেন্ড করবে না। আমরা যদি রিভার্সিবল পাথ ফলো করে ক্যালকুলেশনটা করতে পারি তবে কিন্তু এনট্রপি ডেফিনিশনটার সাথে জিনিসটা ম্যাচ করে। তাহলে ইন প্র্যাকটিস সিস্টেমটাকে আই থেকে এফ এ ইরিভার্সিবল পাথ ফলো করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এনট্রপিটা যদি কমপ্লিট করতে হয় আই হ্যাভ টু ইমাজিন এ রিভার্সিবল পাথ কানেক্টিং দি টু স্টেটস। দেখো ফিচার গুলো কি ক্লিয়ার হলো? ক্যারেক্টারিস্টিক্স যেগুলো বললাম, এনট্রপি ক্যারেক্টারিস্টিক্স যেগুলো বললাম সেগুলো ক্লিয়ার হলো? স্যার হয়েছে। সবাই বুঝেছো নাকি ট্যানজেন্ট হয়ে যাচ্ছে? চুপ করে থাকার মানে হচ্ছে ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার কনসেপ্টটা তো তাহলে স্যার হাইপোথেটিক্যাল হয়ে গেল। মানে আমি রিভার্সিবল তো আমাকে ইমাজিন করে নিতে হবে, এরকম তো এক্সিস্টেন্স নেই কোনো। না, তাহলে নাই কথা। মানে নাই, যদি নাই থাকে তাহলে কি হবে? এনট্রপিটা তো বলা হচ্ছে সিস্টেমটার একটা প্রপার্টি। কিভাবে ক্যালকুলেট করব, কিভাবে ক্যালকুলেট করব মানে প্রপার্টিটা হচ্ছে মানে সিস্টেমের প্রপার্টি। ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা একটা ডিফারেন্ট জিনিস। প্রপার্টিটা তো হাইপোথেটিক্যাল হতে পারে না। আমাদের ক্যালকুলেট করতে না পারাটা একটা প্রবলেম হতে পারে। প্রপার্টি অফ এ সিস্টেম বলতে বোঝায় যে আমরা আমরা কি কোনো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে ক্যালকুলেট করতে পারি বলো? ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে কি দেখেছো? ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এর থেকে কি দেখেছো? ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এর একটা বড় অ্যাপ্লিকেশন তো এটাই যে উই ক্যান ডিটারমাইন দি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, রাইট? আমরা একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি কত এইটাকে ক্যালকুলেট করতে পারি না যদি সিস্টেমের মধ্যে তোমার অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস থাকে। আমাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা মলিকিউলের এই ইন্টারঅ্যাকশন এনার্জি, পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি এগুলো ক্যালকুলেট করে ইন্টারনাল এনার্জিটাকে ক্যালকুলেট করে ফেলা। রাদার আমরা কি করি, সিস্টেমটাকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি যে এই দুটো স্টেটে ট্রানজিশনের জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হলো। তবে সেখানে একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি
চেঞ্জটা রিভার্সেবল পাথ ফলো করে করছি কি ইরিভার্সেবল পাথ ফলো করে করছি তার উপরে এটা ডিপেন্ড করে না। আমরা যদি একটা থার্মোডাইনামিক চেঞ্জের জন্য ডেল কিউ ক্যালকুলেট করতে পারি, আমরা যদি ডেল ডাব্লিউ ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে বলে নিতে পারি যে ডিইউটা কত হবে। ঠিক এখানে 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 একটা রেস্ট্রিকশন রয়েছে। এখানেও আমরা দেখতে পেলাম যে একটা সিস্টেমের এনট্রপি কত এইটার কোনো ইউনিক নেই, ডেফিনিশন নেই। এইটা তাহলে ইউনিকলি ডিটারমাইন করে ফেলা সম্ভব না। একটা সিস্টেমের এনট্রপি কত এইটাকে ইউনিকলি স্পেসিফাই করা বলে দেওয়াটা সম্ভব নয়। ন্যাচারালি সিস্টেমটার এনট্রপির ইউনিক ভ্যালুটাকে মেজার করাটাও সম্ভব নয়। রাদার আমরা কি করতে পারি, একটা সিস্টেমকে যদি একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে যেতে হয়, তাহলে এনট্রপি চেঞ্জটা কত হবে সেইটাকে আমরা ক্যালকুলেট করতে পারি বা সেইটাকে আমরা ডিটারমাইন করতে পারি। ওকে, যদি আমাদের ক্যালকুলেট করতে হয় কনসেপচুয়াল পার্সপেক্টিভ থেকে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের অবশ্যই একটা রিভার্সেবল প্রসেসের কথা ভাবতে হবে। রিভার্সেবল পাথেই এই ডেফিনিশনটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ এই ডেফিনিশনটাই অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, আর আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন নেই কারো? Okay, next, the entropy principle. Entropy principle টা কি সেটা একটু দেখো। এটা বেসিক্যালি তোমার এই জিনিসটার সাথে রিলেটেড বলতে পারো। আমরা এখন পর্যন্ত যেটা বললাম যে তোমার চেঞ্জ ইন এনট্রপি সেটা কি ডিফাইন করা গেছে। কোন একটা থার্মোডাইনামিক সিস্টেম ধরো তোমার একটা প্রসেস পারফর্ম করছে, সেই প্রসেসে এনট্রপি চেঞ্জটা কত হবে সেটাকে আমরা ডিফাইন করেছি। এখন এই সিস্টেমটা তোমার হিট অ্যাবজর্ব করতে পারে, হিট রিলিজ করতে পারে ডিউরিং দি থার্মোডাইনামিক প্রসেস। একটা সিস্টেমকে যদি থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাও, তাহলে সিস্টেমটা হিট অ্যাবজর্ব করতে পারে বা হিট রিলিজ করতে পারে। যদি সিস্টেমটা হিট অ্যাবজর্ব করে তাহলে নিশ্চয়ই সারাউন্ডিং এর মধ্যে কিছুটা হিট লস্ট হবে। অন দি আদার হ্যান্ড সিস্টেমটা যদি হিট রিলিজ করে তাহলে সারাউন্ডিংটা উইল গেইন সাম অ্যামাউন্ট অফ হিট। আমরা দেখেছি এনট্রপির যে এটা ডিফারেন্সিয়াল চেঞ্জ, যদি দেখো কিভাবে এটাকে লেখা হয়েছিল, ডিএস ইকুয়ালস টু ডেল কিউ রিভার্সিবল বাই টি। এখান থেকে খুব পরিষ্কার যে সিস্টেমটা যদি হিট অ্যাবজর্ব করে ডেল কিউটা পজিটিভ, সিস্টেমটা যদি হিট অ্যাবজর্ব করে ডেল কিউটা পজিটিভ, এনট্রপি ডিফারেন্স এইটা পজিটিভ, অর্থাৎ এনট্রপিটা বাড়বে। সোজা কথায় বলতে হয় যে একটা সিস্টেম যদি হিট অ্যাবজর্ব করে তাহলে তার এনট্রপি বাড়বে। অন দি আদার হ্যান্ড সিস্টেমটা যদি হিট রিলিজ করে তাহলে তার এনট্রপিটা কমবে। ডেল কিউটা সেক্ষেত্রে নেগেটিভ, ডিএসটা নেগেটিভ, এনট্রপিটা কমবে। এবার ধরো কোনো একটা সিস্টেমকে আমি একটা থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। During the process, the system can absorb some amount of heat or it can release some amount of heat. Accordingly, entropy of the system will either increase or decrease. যদি সিস্টেমটা হিট অ্যাবজর্ব করে এনট্রপিটা তাহলে বাড়বে। সিস্টেমটা হিট অ্যাবজর্ব করছে মানে কি, দেয়ার ইজ সাম লস অফ হিট ফ্রম দি সারাউন্ডিংস, সারাউন্ডিং এর মধ্যে কিছুটা হিট লস্ট হচ্ছে, সিস্টেমটা এনট্রপি গেইন করছে, মিনিং দ্যাট সারাউন্ডিংটা কিন্তু কিছুটা এনট্রপিকে লুজ করছে। ঠিক একই রকম ভাবে সিস্টেমটা হিট রিলিজ করছে, সিস্টেমের এনট্রপিটা কমছে, সারাউন্ডিং এর মধ্যে কিছুটা হিট গেইন হচ্ছে এবং সারাউন্ডিং এর এনট্রপিটা বাড়ছে। আমরা যখন এনট্রপি চেঞ্জটা ক্যালকুলেট করব, শুধুমাত্র সিস্টেমের জন্য ক্যালকুলেট না করে যদি সারাউন্ডিংস এর জন্য ক্যালকুলেট করি তাহলে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো। যদি আমরা টোটাল চেঞ্জ ইন এনট্রপি অফ দি ইউনিভার্স, অর্থাৎ সিস্টেমের এনট্রপি চেঞ্জ আর সারাউন্ডিং এর এনট্রপি চেঞ্জ, দুটোর নেট চেঞ্জটা ক্যালকুলেট করি, তাহলে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখব। আমরা এখান থেকে একটা প্রশ্ন করতে পারি যে সিস্টেমটা যদি ডেল কিউ অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করে তাহলে সারাউন্ডিংটা ওই একই অ্যামাউন্টের হিটকে লুজ করবে। তাহলে এটা কি ইমপ্লাইড যে সিস্টেমটা যে পরিমাণ এনট্রপি গেইন করছে সারাউন্ডিংটাও একই পরিমাণ এনট্রপি লুজ করছে? অর্থাৎ এটা কি ইমপ্লাইড যে ইন্টারনাল এনার্জি অফ দি ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট?
এটা কি ইমপ্লাই করে যে এনট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট? আমরা দেখবো সেটা নয়। সিস্টেমের এনার্জিটা কনস্ট্যান্ট থাকে, বাট এনট্রপি অফ দি ইউনিভার্স মানে ইউনিভার্সের এনার্জিটা কনস্ট্যান্ট থাকে, বাট এনট্রপি অফ দি ইউনিভার্স ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। আমরা দেখাবো যে সিস্টেম এবং সারাউন্ডিংস এর এনট্রপি যদি একসাথে ক্যালকুলেট করা হয়, নেট চেঞ্জ ইন এনট্রপি of the universe must be greater than or equal to 0. del S টা greater than or equal to 0 হবে। এই জিনিসটাকে আমরা এনট্রপি প্রিন্সিপাল বলি। পরিষ্কার হয়েছে কি বললাম? একটা সিস্টেমের এনট্রপি বাড়তেও পারে কমতেও পারে, ডিপেন্ডিং অন whether it absorbs or releases heat. On the other hand, সেই সারাউন্ডিংটা কি করছে? সারাউন্ডিংটাও একই রকম ভাবে হিট লুজ করছে অথবা হিট গেইন করছে। সারাউন্ডিং এর এনট্রপি চেঞ্জ হচ্ছে, সারাউন্ডিং এর এনট্রপিটা কমছে বা বাড়ছে। এখন সিস্টেমের এনট্রপি বাড়ছে, সারাউন্ডিং এর এনট্রপি কমছে। এটা কি হতে পারে যে সারাউন্ডিং এর এনট্রপি সিস্টেমের এনট্রপি যতটা বাড়ছে সারাউন্ডিং এর এনট্রপি ঠিক ততটাই কমছে, such that del S in entropy of the universe is equal to 0? আমরা দেখাবো সেটা সবসময় নাও হতে পারে। সাধারণভাবে del S is greater than or equal to 0। এইটা দেখাতে গিয়ে প্রথমে আমরা একটা আইসোলেটেড সিস্টেমের কথা কনসিডার করব। একটা আইসোলেটেড সিস্টেমের কথা কনসিডার করব, অর্থাৎ সেই সিস্টেমটা যেটা কোনোভাবেই সারাউন্ডিংস এর সাথে হিট এক্সচেঞ্জ করে না, কোনো রকম এক্সচেঞ্জ অফ হিট ইজ নট পসিবল। উই আর কনসিডারিং অ্যান আইসোলেটেড সিস্টেম। ক্লসিয়াস ইনইকুয়ালিটি থেকে আমরা দেখেছি যে এই আইসোলেটেড সিস্টেমটার মধ্যে যদি একটা সাইক্লিক প্রসেস ভাবা হয়, তাহলে del Q by T এই সাইক্লিক ইন্টিগ্রালটা উইল অলওয়েজ বি লেস দেন অর ইকুয়াল টু 0। ওকে, আমরা এই প্রসেসটাকে কিরকম ভাবে ভাবছি, এইরকম ভাবে প্রসেসটাকে কনসিডার করছি। দেখো, এটা ওই পেজটাতে ফিগারটাতে ছিল, আমি আরেকবার ড্র করছি, ওই জায়গাটাতে যাচ্ছি না। ধরো সিস্টেমটাকে আমরা আই স্টেট থেকে এফ স্টেটে নিয়ে গেলাম ভায়া পাথ 1, আর এফ থেকে আই স্টেটে ফিরে এলাম ভায়া পাথ 2। ক্লিয়ার? ছবিটার মধ্যে তফাৎ কি? আগে পাথটাকে আমি স্মুথ পাথ দেখিয়েছিলাম, 1 নাম্বার পাথটা, এখানে এটাকে আমি রাফ একটা পাথ দেখালাম। এটা মানে তোমার স্কিমেটিক্যালি আদার দেন এই রিভার্সিবল পাথকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ সিস্টেমটাকে আমরা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে নিয়ে গেছি ভায়া এনি পাথ, দ্যাট ক্যান বি এ রিভার্সিবল পাথ অর ইরিভার্সিবল পাথ, ইট ডাজ নট ম্যাটার। আমরা যে কোনো একটা প্রসেসে সিস্টেমটাকে আই স্টেট থেকে এফ স্টেটে নিয়ে গেছি। ক্লিয়ার? বাট এফ স্টেট থেকে আই স্টেটে যে ফিরে এসেছি সেইটা কিন্তু একটা রিভার্সিবল পাথ ফলো করে ফিরে এসেছি। তো 2 নাম্বার পাথটা রিভার্সিবল পাথকে বোঝাচ্ছে, আর এইটা 1 নাম্বার পাথটা এনি আদার পাথকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তো ন্যাচারালি আমরা যদি এই সাইক্লিক প্রসেসটার জন্য ক্লসিয়াস ইনইকুয়ালিটিটা কনসিডার করি, তাহলে কি হওয়া উচিত? del Q by T এই জিনিসটা লেস দেন অর ইকুয়াল টু 0 হওয়া উচিত। যদি 1 নাম্বার পাথটা রিভার্সিবল হতো তাহলে এখানে ইকুয়ালিটি সাইন হতো। আমরা এখানে সেই ফ্লেক্সিবিলিটিটা রেখেছি, 1 নাম্বার পাথটা আদার দেন রিভার্সিবল পাথ হতে পারে সেটাকে কনসিডার করেছি। তো যাই হোক, আমরা এই সাইক্লিক ইন্টিগ্রালটাকে দুটো পার্টে স্প্লিট করে নিতে পারি। একটা হচ্ছে আই টু এফ ভায়া পাথ 1, আর আরেকটা হচ্ছে এফ টু আই ভায়া পাথ 2। ছবিটাতে যেমনটা দেখতে পাচ্ছ, আই থেকে এফ এ যাচ্ছি 1 নাম্বার পাথ বরাবর, এইদিকে একটা ইন্টিগ্রাল ইভ্যালুয়েট করলাম, আর এফ থেকে আই তে ফিরে আসছি 2 নাম্বার পাথ বরাবর। যেহেতু 2 নাম্বার পাথটা রিভার্সিবল, সেই জন্য এখানে এটাকে del Q reversible by T এরকম ভাবে লেখা হয়েছে। তো the sum is less than equal to 0 which follows from Clausius inequality। এবার এইটা আমরা আগেই দেখে এসেছি যে যেহেতু এইটা তোমার রিভার্সিবল পাথের উপর করা হচ্ছে, এইটা তাহলে কিসের সাথে সমান হবে? SI মাইনাস SF এই কোয়ান্টিটিটার সাথে সমান। del Q reversible by T এইটা SI মাইনাস SF এর সাথে সমান, সেটাই এখানে লেখা হয়েছে। এইটা প্লাস এই ফার্স্ট ইন্টিগ্রালটা সামটা লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে del S চেঞ্জ ইন এনট্রপি এটাকে আমরা লিখে ফেলতে পারি অ্যাজ দিস SF মাইনাস SI। এবং দেখতে পাচ্ছ এই চেঞ্জ ইন এনট্রপি SF মাইনাস SI সেটা কিন্তু এই del Q by T এই ইন্টিগ্রালটা থেকে বড় হচ্ছে।
ওকে, যদি প্রসেসটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস হতো, যদি এই প্রসেসটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস হতো তাহলে ডেল কিউটা কি 0 হতো। সেক্ষেত্রে আমরা দেখাতে পারতাম যে এসএফ মাইনাস এসআই এই জিনিসটা গ্রেটার দ্যান 0, এলএসটা গ্রেটার দ্যান 0। যদি আমরা একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা কনসিডার করি তাহলে এটা 0। অর্থাৎ আমি যদি এই আইডিয়াটাকে একটা আইসোলেটেড সিস্টেমের জন্য অ্যাপ্লাই করতাম, আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কোনো রকম হিট এক্সচেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে ডেল কিউটাকে 0 লেখা যায়, অর্থাৎ ডেল এস এইটা greater than or equal to 0. So it should be noted that this result, এই যে রেজাল্ট এখানে লেখা হয়েছে, that holds only for isolated system. এখন আমি যদি ধরে নিতাম যে সিস্টেমটা সারাউন্ডিংস এর সাথে হিট এক্সচেঞ্জ করতে পারে, সিস্টেম এবং সারাউন্ডিংস এই দুটো কি একসাথে একটা আইসোলেটেড সিস্টেমকে কনস্টিটিউট করে, সিস্টেম প্লাস সারাউন্ডিংস এই দুটোকে নিয়ে আমি একটা আইসোলেটেড সিস্টেমের কথা কনসিডার করতে পারি। সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ ধরে নাও সাম ডেল এস সিস্টেম, সারাউন্ডিং এর যে এন্ট্রপি চেঞ্জ সেইটা ধরো দিস, এইটাই কি তোমার দুটো সামটা হচ্ছে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি অফ দি ইউনিভার্স, টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি অফ দি আইসোলেটেড সিস্টেম। আগের ফর্মুলাটা ফলো করে আমরা দেখাতে পারতাম এই সামটা অলওয়েজ গ্রেটার দেন 0, always greater than or at best equal to 0. So when an isolated system is in the state of maximum entropy, which is consistent with the energy of the system, it cannot undergo any further transformation, because any transformation would result in a decrease of the entropy. কোন একটা সিস্টেম তার যদি ম্যাক্সিমাম এন্ট্রপি স্টেটে থাকে, ম্যাক্সিমাম এন্ট্রপি স্টেটে থাকার অর্থ হচ্ছে একটা স্টেটের এন্ট্রপি যেটা কিনা তার এনার্জির সাথে কনসিস্টেন্ট, তাহলে সেই সিস্টেমটা বলতে পারি একটা ইকুইলিব্রিয়াম স্টেটে রয়েছে। ইট ক্যান নট আন্ডারগো এনি ফার্দার ট্রান্সফরমেশন, বিকজ এনি ট্রান্সফরমেশন উড রেজাল্ট ইন এ ডিক্রিজ অফ দি এন্ট্রপি। তাহলে স্টেট অফ ম্যাক্সিমাম এন্ট্রপি ইজ দি মোস্ট স্টেবল স্টেট ফর অ্যান আইসোলেটেড সিস্টেম। ইন্টারনাল এনার্জি টার্মে যখন আমরা জিনিসটাকে বলে এসেছি, কিভাবে বলেছিলাম, কোন একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের কনটেক্সটে জাজ করে দেখো। মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের কনটেক্সটে আমরা বলেছিলাম যে কোন একটা সিস্টেম যদি তার মিনিমাম পটেনশিয়াল এনার্জি স্টেটে থাকে তাহলে সেইটা হচ্ছে এর ক্ষেত্রে মোস্ট স্টেবল স্টেট। একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা যদি তার ম্যাক্সিমাম এন্ট্রপি স্টেটে থাকে তাহলে সেইটাই হচ্ছে তার মোস্ট স্টেবল স্টেট। কোন একটা আইসোলেটেড সিস্টেমের জন্য মোস্ট স্টেবল স্টেট যেটা, সেটাই হচ্ছে corresponds to the state having the maximum entropy consistent with the energy of the system. All spontaneous transformation in a system will proceed in such a direction that will increase the entropy of the universe. যে কোনো ন্যাচারাল প্রসেস এমন একটা ডিরেকশনে হবে যাতে করে সেই ইউনিভার্সের এন্ট্রপিটা বাড়তে থাকে। এটা পরিষ্কার হয়েছে যে তোমার entropy of the universe, entropy change of the universe এইটা greater than or equal to 0. হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। স্যার এটা যদি বুঝতে পারো বলো এট এ গ্ল্যান্স, তাহলে খুব অবাক হবো। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি আমি আইসোলেটেড সিস্টেম বলছি, কিন্তু সেখানে আমি সিস্টেম প্লাস সারাউন্ডিং লিখছি কেন? মানে সিস্টেম, আমি প্রথমে যে এটা করলাম অ্যানালিসিসটা করলাম সেটা কিসের জন্য করলাম, সেটা একটা আইসোলেটেড সিস্টেমের জন্য করলাম। যেখানে সারাউন্ডিং নেই। আইসোলেটেড সিস্টেম সারাউন্ডিং থাক কি না থাক উই ডু নট বদার, তাই না? সারাউন্ডিংস আছে কিনা সেটা তখন ভাবার দরকারই নেই। আইসোলেটেড সিস্টেম মানে সিস্টেমটা আইসোলেটেড, কোন রকম হিট এক্সচেঞ্জই তো হচ্ছে না সিস্টেমের সাথে সারাউন্ডিংস এর। আমার সারাউন্ডিংসটা বাদ দিতে হবে।
সারাউন্ডিংস এর কথা ভাবার দরকারই নেই। তুমি যখন আইসোলেটেড সিস্টেম বলছো, সারাউন্ডিংস এর সাথে তো কোনো ইন্টারাকশন হচ্ছে না, তাহলে হোয়াই ডু উই বদার উইথ সারাউন্ডিংস? হ্যাঁ স্যার, এটা তো তাহলে নেই ওখানে। তাহলে স্যার তারপরে যখন ডেল এসটা লিখলাম, ওখানে স্যার সারাউন্ডিংসটাকে ইনক্লুড করলাম কি করে? যখন, আরেকবার বলো শেষের কথাটা। মানে মানে আমি এটাই বললাম, মানে যখন শুরু থেকে ক্যালকুলেশন করে এলাম, তখন তো স্যার ওখানে আমার সারাউন্ডিংস এ বদল হওয়ার দরকারই ছিল না। না, আইসোলেটেড সিস্টেমের কথা কনসিডার করছো। এবার 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 পরে যেটা বলা হলো যে তুমি সিস্টেম এবং সারাউন্ডিংস এই দুটোকে নিয়ে তো একটা আইসোলেটেড সিস্টেম ভাবতেই পারো। সিস্টেম প্লাস সারাউন্ডিংস সেটাই তো একটা আইসোলেটেড সিস্টেম, তাই না? এই যে এখানে এখানে আমি যেটা দেখালাম, এটা কি বলতে চাইলাম, সিস্টেম প্লাস সারাউন্ডিংস এই দুটো মিলে তো একটা আইসোলেটেড সিস্টেম, নয় কি? এইটা ধরো তোমার কোন একটা এরকম আইসোলেটেড সিস্টেম রয়েছে, এই 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 জায়গাটা তোমার সিস্টেমটা, ঠিক আছে, এইটা একটা আইসোলেটেড সিস্টেম। তার কারণ এখানে তোমার একটা পার্টের সাথে আরেকটা পার্টের ইন্টারাকশন হচ্ছে, এই মানে কোনোভাবেই এর বাইরে কি রয়েছে সেটার সাথে কোনো রকম হচ্ছে না, ইন্টারাকশন হচ্ছে না। কিন্তু তুমি একই রকম ভাবে ভাবতে পারো যে সিস্টেম এবং সারাউন্ডিংস দুটোকে যদি একসাথে নিতাম, সিস্টেম এবং সারাউন্ডিংস কে একসাথে নিয়ে তো আমরা একটা আইসোলেটেড সিস্টেমের কথা ভাবতে পারতাম। এইটা এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে নাকি? সিস্টেম প্লাস সারাউন্ডিংস একটা আইসোলেটেড আইসোলেটেড। সিস্টেমে তো সারাউন্ডিংস এর কোনো মানে কন্ট্রিবিউশনই থাকবে না। মানে আইসোলেটেড সিস্টেমে সারাউন্ডিংস এর কোনো কন্ট্রিবিউশন থাকবে না, ঠিক? তারপর হ্যাঁ স্যার, তাহলে মানে সিস্টেম প্লাস সারাউন্ডিং ইকুয়ালস টু আইসোলেটেড সিস্টেম, এটা কেন হচ্ছে তাহলে? মানে শুধু সিস্টেম নিয়ে তাহলে তো আমি আইসোলেটেড সিস্টেমটা লিখতে পারতাম। হ্যাঁ, এটাই বলতে হ্যাঁ, চাইছিলাম। লিখেছি তো সেটাই লিখেছি। এখানে দেখো, এখানে যেটা বললাম যে এই ইকুয়েশন 1.15 এইখান পর্যন্ত যে কথাগুলো বললাম সেটা একটা আইসোলেটেড সিস্টেমের কথা বললাম। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে এইটাকে যে অ্যাপ্লাই করা যায় এই আইডিয়াটা ক্লিয়ার। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে যে এই জিনিসটাকে বলতে পারি ডেল এস গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এইটা ক্লিয়ার, ঠিক আছে? এবার এবার ধরো যে তুমি যে সিস্টেমটার কথা বলছো তোমার সিস্টেমটা আইসোলেটেড নয়, তোমার সিস্টেমটা আইসোলেটেড নয়। এবার তুমি একটা সিস্টেমের কথা কনসিডার করছো যেটা আইসোলেটেড নয়, সেইটা তোমার সারাউন্ডিংস এর সাথে হিট এক্সচেঞ্জ করতে পারে। কিন্তু দুটোকে যদি একসাথে নাও, তোমার এই সিস্টেম এবং সারাউন্ডিংস কে যদি একসাথে নাও, সেইটা নিয়ে মিলে যেটা হয় ইউনিভার্সটা, সেই ইউনিভার্সটাকে তো তুমি একটা আইসোলেটেড সিস্টেম হিসেবে ভাবতেই পারো। তাহলে স্যার ইউনিভার্সটা কার সাথে হিট এক্সচেঞ্জ করার পসিবিলিটি ছিল? কারোর সাথেই তো মানে নয়, ইউনিভার্সটা আইসোলেটেড সিস্টেম, এটাই তো বলতে চাইছি। তুমি যে ইউনিভার্সটার কথা বলছো সেইটা আইসোলেটেড সিস্টেম, আমরা এখানে যেটা পড়লাম সেটাকে বেসিক্যালি ইউনিভার্সের সাথে কম্পেয়ার করতে চাইছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে? মানে ইউনিভার্সটাও তো এই হিট এক্সচেঞ্জ করতে পারতেন। ইউনিভার্সটা বেসিক্যালি তোমার আইসোলেটেড সিস্টেম, ঠিক হ্যাঁ আছে? এই ইউনিভার্সের সাথে, ইউনিভার্সটা কি, ইউনিভার্সটা হচ্ছে সিস্টেম আন্ডার স্টাডি, তুমি যে সিস্টেমটাকে স্টাডি করছো প্লাস সারাউন্ডিংস, স্যার, এবার হয়েছে। হ্যাঁ ঠিক স্যার, বুঝেছি। ঠিক আছে? এইটাই আর কি। অর্থাৎ একটা সিস্টেমের আমরা এখানে কি দেখালাম, আমরা প্রথমটায় দেখালাম যে তুমি যদি একটা আইসোলেটেড সিস্টেম নিতে, ধরো তুমি একটা সে ফ্লাক্সের মধ্যে গরম জল নিয়েছো, ঠিক আছে, এইটা আইসোলেটেড সিস্টেম। এই আইসোলেটেড সিস্টেমটার মধ্যে এমন কোনো থার্মোডাইনামিক প্রসেস সম্ভব নয় যাতে করে ডেলেসটা লেস দ্যান 0 হবে। এই একটা ফ্লাক্সের মধ্যে তুমি গরম জল নিয়েছো, এটা হচ্ছে তোমার একটা আইসোলেটেড সিস্টেম। এই সিস্টেমটার মধ্যে এমন কোনো থার্মোডাইনামিক প্রসেস হওয়া সম্ভব নয় যাতে করে তোমার এন্ট্রপি যে চেঞ্জটা, সেই এন্ট্রপি চেঞ্জটা নেগেটিভ হয়। এমন একটা থার্মোডাইনামিক প্রসেস সম্ভব এই ফ্লাক্সটার মধ্যে যাতে করে তোমার এই ডেলেসটা গ্রেটার দ্যান 0 বা অ্যাট বেস্ট ইকুয়াল টু 0 হবে। হয়েছে? এবার তুমি ধরো যে ফ্লাক্সের ওই মুখটাকে খুলে দিয়েছো, ঠিক আছে, ফ্লাক্সের মুখটা খুলে দিয়েছো, তাহলে কি হচ্ছে, তোমার এই ওয়াটার যে গরম জলটা রয়েছে সেইটা সারাউন্ডিংস এ হিট রিলিজ করছে, ওয়াটারের এন্ট্রপিটা কমছে, সারাউন্ডিংস এর এন্ট্রপিটা বাড়ছে। কিন্তু ওয়াটার আর সারাউন্ডিংস
এদের টোটাল এন্ট্রপিটা যদি ক্যালকুলেট করতে, সেটা কি পেতে, টোটাল এন্ট্রপি চেঞ্জটা কিন্তু 0 থেকে বড় হতো। তুমি যদি ওয়াটারের চেঞ্জ ইন এন্ট্রপি ক্যালকুলেট করো, অ্যাকর্ডিংলি সারাউন্ডিংস এর এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করো, করার পর দুটো সাম নাও, তাহলে দেখতে পাবে সেই সামটা কিন্তু 0 থেকে সবসময় বড় হচ্ছে। তার কারণ ওয়াটার প্লাস সারাউন্ডিংস এই দুটোকে মিলে আমি একটা আইসোলেটেড সিস্টেমের কথা ভাবতে পারি। আমার এই যে আইসোলেটেড সিস্টেম, সেখানে কি ওয়াটারটা রয়েছে, গরম জলটা রয়েছে, আর সারাউন্ডিংসটা রয়েছে, ঠিক আছে। এই আইসোলেটেড সিস্টেমের এন্ট্রপিটা তো সবসময় 0 থেকে বড় বেশি চেঞ্জ হবে, তাই তো দেখানো হলো, বুঝলে কি এবার? স্যার ওকে, পরের টপিকটা হচ্ছে এন্ট্রপি অ্যান্ড দি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এন্ট্রপির স্যার সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। মানে স্যার বলছি, মানে এটা তো স্যার ম্যাথমেটিক্যালি দেখানো গেল যে ইউনিভার্সের একটা এন্ট্রপি বারবার ইনক্রিজ করে যাচ্ছে, কিন্তু এটার স্যার কোনো ফিজিক্যাল এক্সপ্লানেশন নেই, হ্যাঁ মানে হ্যাঁ, যেটা করা যায়। একদম 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 শেষের দিকে সেটাই বলবো। হ্যাঁ, ফিজিক্যাল মানে এখনো তো এটাও ক্লিয়ার নয়, হোয়াট ডাজ এন্ট্রপি ফিজিক্যালি মিন, এটা কি ক্লিয়ার হয়েছে? পুরো জিনিসটা কি ম্যাথমেটিক্যালি ইন্ট্রোডিউস করা হয়েছে, শুধুমাত্র একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, ইট ইজ দি থার্মোডাইনামিক্যাল প্রপার্টি অফ দি সিস্টেম। তো এরকম থার্মোডাইনামিক্যাল প্রপার্টি তো প্রচুর রয়েছে, আমরা কোনো ক্লিয়ার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কিন্তু এখনো পাইনি। এন্ট্রপি একটা সিস্টেমের ক্ষেত্রে কি বোঝায় সেইটার কোনো ক্লিয়ার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন পাইনি। ইন্টারনাল এনার্জির একটা ইন্টারপ্রিটেশন পেয়েছো না? ইন্টারনাল এনার্জি বলতে কি বোঝায়? বেসিক্যালি টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দি কনস্টিটিউয়েন্টস, প্রত্যেকটা অ্যাটম মলিকিউল, প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, এদের সামটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। কিন্তু এখনো আমরা ফিজিক্যালি এই এন্ট্রপিটা কি রিপ্রেজেন্ট করে সেই সম্পর্কে কোনো আইডিয়া পাইনি, সেটা একদম শেষের দিকে আমি বলবো। ঠিক আছে, এখন পর্যন্ত পুরো জিনিসটাকে ম্যাথমেটিক্যালি এ করা হচ্ছে, ইন্ট্রোডিউস করা হচ্ছে। ওকে, স্যার হ্যাঁ স্যার। এটাই। তো নেক্সট যেটা বলার সেটা হচ্ছে সেকেন্ড ল এর সাথে এই এন্ট্রপি এইটা কিভাবে রিলেটেড। দেখো, আমরা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টে দেখেছিলাম যে তোমার পারপেচুয়াম মোবাইল অফ দি সেকেন্ড কাইন্ড ইজ নট পসিবল। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ দি সেকেন্ড ল পড়ার সময় আমরা দেখেছিলাম যে পারপেচুয়াম মোবাইল অফ দি সেকেন্ড কাইন্ড ইজ নট পসিবল, অর্থাৎ কোন একটা সিস্টেমের পক্ষে হট রিজার্ভার থেকে যে পরিমাণ হিট অ্যাবজর্ব করছে পার সাইকেল, এন্টায়ারলি সেইটাকে ওয়ার্কে কনভার্ট করে দেওয়াটা সম্ভব নয়। ঠিক আছে, we have seen that second law leads to the definition of entropy as well. সেকেন্ড ল থেকেই কিন্তু আমরা এন্ট্রপির ডেফিনিশনটাকে পেলাম না, মনে করে দেখো কিভাবে ডেভেলপড হলো। সেকেন্ড ল থেকে আমরা কি কার্নোস থিওরেম ডেভেলপ করলাম, কার্নোস থিওরেম থেকে আমরা ক্লসিয়াস থিওরেম, ক্লসিয়াস ইনইকুয়ালিটি দিলাম, ক্লসিয়াস ইনইকুয়ালিটি থেকে আমরা এই এন্ট্রপি কনসেপ্টের মধ্যে ঢুকলাম। তাহলে সেকেন্ড ল থেকেই বেসিক্যালি আমরা এন্ট্রপির ডেফিনিশনটা পেয়েছি। So all spontaneous processes in nature are irreversible, and the entropy of the universe always increase in irreversible process. সেটাই আমরা আগের টপিকটাতে ডিসকাস করে এলাম যে কোনো ইরিভার্সিবল প্রসেসে তোমার সিস্টেম এবং সারাউন্ডিংস এর যে এন্ট্রপি, সেই এন্ট্রপিটা চেঞ্জ করে। সিস্টেমের এন্ট্রপি কমতে পারে বা বাড়তে পারে, অ্যাকর্ডিংলি সারাউন্ডিংস এর এন্ট্রপি বাড়বে বা কমবে, such that total entropy of the universe will increase. So all spontaneous changes in nature occurs in such a direction that leads to increase in entropy of the universe. আমরা আগেই ডিসকাস করেছি যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি গিভস দি ডিরেকশন অফ দি ন্যাচারাল প্রসেসেস। ন্যাচারাল প্রসেস গুলো কোন ডিরেকশনে হবে সেই ডিরেকশনটাই বেসিক্যালি সেকেন্ড লটা ডিটারমাইন করে, রাইট? আমরা দেখেছি যে স্পন্টেনিয়াসলি কোল্ড রিজার্ভার থেকে হট রিজার্ভারে হিট ফ্লো করতে পারে না। তাহলে সেকেন্ড লটা বেসিক্যালি তোমার কি গিভস দি ডিরেকশন অফ দি ন্যাচারাল প্রসেসেস, সেটাকে আমরা এন্ট্রপির টার্মেও বলতে পারতাম। যেহেতু এন্ট্রপি আর সেকেন্ড ল এর আইডিয়াটা থেকেই এন্ট্রপির আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেকেন্ড ল থেকেই এন্ট্রপির আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, আমরা বলতে পারি যে এই এন্ট্রপিটার চেঞ্জ সেটাই কিন্তু ন্যাচারাল প্রসেসের ডিরেকশনকে ঠিক করে দেয়। ন্যাচারাল প্রসেস সেই ডিরেকশনই অকার করবে
যে ডিরেকশনে গেলে এন্ট্রপি অফ দি ইউনিভার্স উইল ইনক্রিজ। এই প্রসঙ্গে ক্লসিয়াস মার্ক করেছিলেন তার ফেমাস এটা এন্ট্রপি রেসপেক্টে, যেটা দেখবে চ্যাপ্টারের শুরুতেই কোট করা রয়েছে, দি টোটাল এনার্জি অফ দি ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, দি টোটাল এন্ট্রপি ইজ কন্টিনিউয়ালি ইনক্রিজিং। ওকে, আমরা রিভার্সিবল প্রসেসের কথা যদি কনসিডার করি, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু জিনিসটা পরিষ্কার যে ডিএস ইকুয়ালস টু, এখানে সেটা লেখাও আছে ইনফ্যাক্ট, ডেল কিউ রিভার্সিবল বাই টি, অর্থাৎ ডেল কিউ রিভার্সিবল সমান টি ইন্টু ডিএস। খেয়াল করে দেখো, ডেল কিউটা যেটা বারবার বলছিলাম প্রথমেও, ডেল কিউটা বেসিক্যালি একটা তোমার ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, বা ডিএসটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, অর্থাৎ 1/t এখানে একটা তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। ইউ রিমেম্বার দি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। যদি আমরা এই হিট এক্সচেঞ্জটা একটা রিভার্সিবল প্রসেসে হয়েছে ধরে নিই, হিট এক্সচেঞ্জটা একটা রিভার্সিবল প্রসেসে হয়েছে ধরে নিই, তাহলে ডেল কিউ রিভার্সিবলটাকে টিডিএস দিয়ে রিপ্লেস করতে পারবো, এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে রিরাইট করতে পারবো ইন দিস ফর্ম। এরকম ফর্মে যখন লিখছি তখন এর মধ্যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দুটোই রয়েছে। শুধু তাই নয়, টেম্পারেচারটা আছে, এই কথার অর্থ এর মধ্যে জিরোথ ল যেটা সেটাও ইনক্লুডেড। এই জন্য আমরা বলতে পারি যে এইটা তোমার মোটামুটি ভাবে থার্মোডাইনামিক্সটা মোর অর লেস কমপ্লিটেড উইথ দিস ইকুয়েশন 1.17। এখানে লেখা রয়েছে কথাটা, দেখবে জিমেন্সটিতে, থার্মোডাইনামিক্স ইজ নাও কমপ্লিটলি ডেসক্রাইবড বাই দিস ইকুয়েশন, টিডিএস ইকুয়ালস টু ডিউ প্লাস ডেল ডাব্লিউ। এরকম ফর্মে যখন লিখছি, এর মধ্যে থার্মোডাইনামিক্সের তিনটে লকেই যেন ইনক্লুড করা রয়েছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটেকে ইনক্লুড করা রয়েছে। ইন এডিশন আমরা যদি একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম বা যে কোনো একটা সিস্টেমের কথা কনসিডার করতাম, যেখানে ওয়ার্ক ডানটা কেমন হয় জানি, সেই ওয়ার্ক ডানটাকে একটু দিয়ে পিডিভি এরকম ভাবে লিখে ফেলা যায়, বা অন্য কোনো সিস্টেমের ক্ষেত্রে এফডিএল এরকম ভাবে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে তোমার সমস্ত ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল গুলোকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলা সম্ভব। এটা যদিও সেকেন্ডারি, মেইন যে কথাটা বলতে চাইলাম, এন্ট্রপি এবং সেকেন্ড ল এর মধ্যে কোরিলেশন সেটা এইরকম যে সেকেন্ড ল থেকে আমরা এন্ট্রপির আইডিয়াটা পেয়েছি, এবং এন্ট্রপির টার্মে যদি আমি বোঝাতে চাই সেকেন্ড লটাকে, তাহলে এরকম ভাবে বলতে পারি যে ইট গিভস দি ডিরেকশন অফ স্পন্টেনিয়াস থার্মোডাইনামিক প্রসেসেস। থার্মোডাইনামিক প্রসেসগুলো স্পন্টেনিয়াসলি যদি অকার করতে দেওয়া হয়, ন্যাচারাল প্রসেসের ক্ষেত্রে প্রসেসগুলো এমন একটা ডিরেকশনে হবে, একটা সিস্টেম ধরো আমি একটা কাপে গরম চা রেখেছি, রেখে ছেড়ে দিয়েছি, আমি আর কিছু করছি না, তাহলে কি হবে, চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা ঠান্ডা হবে, রাইট? এই যে চাটা ঠান্ডা হবে, এইটাকেই আমরা ডিসক্রাইব করছি এরকম ভাবে যে এন্ট্রপি অফ দি ইউনিভার্স ইজ ইনক্রিজিং। অর্থাৎ এই চাটা ঠান্ডা হবে সেটাই হচ্ছে ন্যাচারাল প্রসেস, এবং চাটা ঠান্ডাই হবে, চাটা গরম হবে না। তোমার সারাউন্ডিংস থেকে চাটা কিন্তু হিটটা অ্যাবজর্ব করছে না, করে গরম হচ্ছে না, রাদার এটা কুলড হচ্ছে। এই যে ন্যাচারাল প্রসেস, সেই ন্যাচারাল প্রসেসের ডিরেকশনটা ইজ ডিটারমাইন্ড বাই দি চেঞ্জ ইন এন্ট্রপি অফ দি ইউনিভার্স। এটা দেখানো যায় বা এটা আর্গু করা যেতে পারে যে চাটা যদি ঠান্ডা হয় তবেই কিন্তু সারাউন্ডিংস এবং তোমার চায়ের টোটাল এন্ট্রপি চেঞ্জটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। চাটা যদি গরম হতো তাহলে কিন্তু ডেলএসটা নেগেটিভ হয়ে যেত, কাজে সেটা ন্যাচারাল প্রসেস হতো না। এটাই আর কি। হ্যাঁ, আমরা মেনলি ম্যাথমেটিক্যালি জিনিসটাকে ইন্ট্রোডিউস করলাম। এবার এই জায়গাটা করে রাখো, পরের দিন থেকে যেগুলো করবো সেগুলো খুব সিম্পল